সবাইকে শুভ সকাল। হঠাৎ করে আজকে মনে হলো যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এটা হলো আমাদের শান্তির কবুতর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতায় টিকে থাকার জন্য সামনের বছরের জানুয়ারি মাসে কি কি করবেন সে সম্বন্ধে আমার মধ্যে একটা ধারণা কাজ করতেছে। এবং এটা সত্য যে এ পর্যন্ত যা যা প্রেডিক্ট করছি তার সবকিছুই আস্তে ধীরে প্রমাণিত হচ্ছে। তো আজকে আপনাদেরকে আমি বিশেষ করে 2025 সাল অর্থাৎ আসছে বছরের 2025 সালের কথা বলতেছি, জানুয়ারি মাসে কিছু সাবধানতা অবলম্বন করার জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এবং প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। আপনারা প্রত্যেকটা বিষয় খুব সাবধানতার সাথে দেখবেন এবং আমি যেই বিষয়গুলো আপনাদেরকে বলবো সেই বিষয়গুলোতে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে, বিশেষ করে দৈনন্দিন জীবনে কোথাও যাতায়াতের ক্ষেত্রে। আপনাদেরকে প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনারা যারা গত পর্বে আমার ভিডিও কন্টেন্টটি দেখেছেন এবং মন্তব্য করছেন, ভালোবাসা জানাইছেন তাদেরকে। তো আসেন আমরা একটার পর একটা শুরু করি। ভিডিওটা একটু লম্বা হবে, তবে আপনারা ধৈর্যের সাথে দেখবেন। তো প্রথমে আসি শিক্ষা প্রতিষ্ঠানের কথা। আপনারা যদি বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশ বা বিশেষ করে মৌলবাদ পুষ্ট দেশগুলোর দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষা ব্যবস্থাকে তারা খুব সূক্ষ্ম কায়দায় ধ্বংস করে দেয়। বাংলাদেশে এই প্রসেসটা শুরু হয়ে গেছে এবং দেখবেন যে জানুয়ারি মাসের 2025 জানুয়ারি মাসে শিক্ষা প্রতিষ্ঠানে আবার একটা অস্থিরতা তৈরি করবে এবং তাতে অনেক কোমলমতি স্টুডেন্ট বা রাজনৈতিকভাবে ব্রেইন ওয়াশড স্টুডেন্টদের জীবন যেতে পারে, আহত হতে পারে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার বাংলাদেশের মাধ্যমিক লেভেলের যে ছাত্র বা ছাত্রীরা তাদের হাতে বই তুলে দিতে ব্যর্থ হচ্ছে। 40 কোটি বইয়ের মধ্যে মাত্র 10 কোটি ছাপা হয়েছে। সো এটা হয়তো বা কোনোভাবে ট্যাকেল দেওয়া সম্ভব, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যে ধ্বংস পর্ব শুরু হয়েছিল সেইটা দেখবেন যে জানুয়ারি মাসে আবারও মাথা চাড়া দিয়ে উঠবে, বিশেষ করে 20 জানুয়ারির আগে। সুতরাং আপনারা বাবা মা যাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায়, কলেজে যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা খুব সাবধান থাকবেন। প্রতিনিয়ত সংবাদ নেবেন যে আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে কি করতেছে এবং কোন কোন পলিটিক্যাল মুভমেন্টের সাথে তারা জড়িত আছে। আমি সাজেস্ট করব 20 জানুয়ারি পর্যন্ত আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। সো শিক্ষা প্রতিষ্ঠানের এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি রাজনৈতিক অস্থিরতার ক্ষেত্রে। তো খুবই স্বাভাবিক, ইউনূসের সরকার 20 জানুয়ারির পরে একটা হুমকির মুখে পড়বে এবং সেক্ষেত্রে তারা যে কোনোভাবেই চাইবে যে রাজনীতির এই মঞ্চটা কতটুকু টিকে রাখা যায়। এবং ইতিমধ্যে তারা একটা নাগরিক কমিটি তৈরি করছে। এই নাগরিক কমিটির আড়ালে আসলে কিছুই না, যারা ইতিপূর্বে আওয়ামী লীগের বা ছাত্রলীগের পতাকার নিচে এসে এতদিন রাজনৈতিক ফায়দা হাসিল করছে, তারা এখন আবার এই আওয়ামী লীগ বলেন বা ছাত্রলীগ বলেন এদেরকে পচিয়ে তারা আবার তাদের মঞ্চগুলি বা তাদের অবস্থানগুলি আরো শক্ত করতে চাইবে। তো এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আসলে বলি হই আমরা যারা সাধারণ মানুষ, যাদের আসলে রাস্তাঘাটে চলাচল করতে হয় তারা। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে খুবই সাবধান থাকবেন। যে কোনো জায়গাতে যখনই কোনো রাজনৈতিক মুভমেন্ট ঘটুক না কেন, সেই সব জায়গাগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজকাল অনেক কিছুই ফেসবুক বলেন, অনলাইন পত্রিকা বলেন, সেগুলোর মাধ্যমে দিয়ে সংবাদ পাওয়া যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে বিশেষ করে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা খুবই সাবধানে রাস্তাঘাটে চলাচল করবেন। কারণ আমার ধারণা যে
জানুয়ারি মাসের 20 তারিখ বা পুরো জানুয়ারি মাসটাই আসলে একটা রাজনৈতিক ম্যাসাকার হতে যাচ্ছে এবং কত মানুষের প্রাণহানি হবে আমার কোনো ধারণা নাই। আমি আশা করব না যে আসলে কোনো মানুষের প্রাণহানি হোক। তো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে, এই রাজনৈতিক মুভমেন্টগুলো নিয়ে সাবধানে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাম্প্রদায়িকতা। এটা আপনারা দেখবেন যে জানুয়ারি মাসে আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এখন তো আসলে মিডিয়া বলেন, পত্রিকা বলেন, তথাকথিত বাকস্বাধীনতা এটার টুটি চেপে ধরা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কিছুই মিডিয়াতে আসতে দিচ্ছেন না এবং আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু শুনছি যে প্রত্যেকটা পত্র পত্রিকা তারা মারাত্মক রকমের ক্ষিপ্ত, কারণ তাদের প্রত্যেকটা সংবাদকেই আসলে এডিট করে দেয়া হচ্ছে এবং তাদের বডিগুলো আছে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে, তারা যেটা বলতেছে শুধু সেই সংবাদগুলাই প্রকাশ্যে আসতেছে, কিন্তু এর বাইরে কোনো ধরনের ভ্যান্ডালিজম, কোনো ধরনের ম্যাসাকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাইরে আসতে দিচ্ছেন না। সো সাম্প্রদায়িক দাঙ্গার এই ক্ষেত্রগুলো আপনারা খুব ভালো করেই জানেন। মন্দির বা চার্চ বা বৌদ্ধ ধর্মের প্যাগোডা, তো এই স্থানগুলা যারা আসলে উপাসনা করতে যাবেন, যারা ধর্মীয় কাজে সেখানে যাবেন, মসজিদও এর থেকে এর বাইরে না। এবং এই ধর্মীয় স্থানগুলোতে খুব সাবধানে চলাচল করবেন। আমার ধারণা যে এইখানেও একটা কোনো ম্যাসাকার করার পরিকল্পনা ইউনূস সরকারের আছে। সো সো এটা তারা এনিহাও করার চেষ্টা করবে এবং করে সেটা আওয়ামী লীগ বা ছাত্রলীগের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা তারা চালাবে। সো এই বিষয়টাতেও আপনারা খুব সাবধানে থাকবেন। মাঝে মধ্যে আমার বাচ্চার কথা শোনা যায়। আসলে ভিডিও করতে গেলে ওকেও স্যাক্রিফাইস করতে হয়। ওর রুমটাই আমি ব্যবহার করি, তো দেখা যায় যে বাইরে খেলে, চিৎকার করে বা পাপাকে খুব মিস করে। তো আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ছোট্ট মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেক বড় মাপের মানুষ হতে পারে আর কি। তো যাই হোক, প্রশাসনিক অস্থিরতা নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সচিবালয়ে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজিবউদ্দিন ভুঁইয়া এবং নাহিদ ইসলাম এই দুইজনের দপ্তরে আগুন লাগছে। কারণ তাদের দপ্তরটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তর বা মন্ত্রণালয়। তো প্রশাসনে এক ধরনের অস্থিরতা আসলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর পেছনে আসলে এগুলা সবই একটা প্রিপ্ল্যান্ড ইস্যু। কিভাবে আমি বলি, একজন সেক্রেটারি লেভেলের কর্মকর্তা বা একজন বিসিএস কর্মকর্তা, এটা কি এত সোজা জিনিস? একজন বিসিএস এর সকল স্তর অতিক্রম করে একটা মানুষ যখন একজন কর্মকর্তা হিসাবে আসেন বা যোগদান করেন, এটা কি এত ইজি? তো এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মিটিকুলাসলি প্ল্যানের অংশ, যে সকল লেভেলে অস্থিরতা তৈরি করে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধ দিকে ঠেলে দেবে। এবং বাংলাদেশের আসলে প্রভোগ করা খুব সোজা। আমরা কালচারালি এমন যে আমাদেরকে আসলে প্রভোগ করা খুবই সোজা। তো এখন তারা নজর দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের দিকে এবং এই প্রশাসনিক অস্থিরতা বা স্থবিরতা তো 5ই আগস্ট থেকে ছিলই। তার মধ্যে জামাতের একটা ইন্টারমিডিয়েট পাস লোককে মন্ত্রণালয়ে ঢুকানো হয়েছে, যে উপদেষ্টা, সে ঠিক আসলে কোন পদের জানি না, উনি সব জায়গাতে মাতবাড়ি করেন এবং উনার বাপের থেকেও বড় বয়সী কর্মকর্তাদের বা সাংবাদিকদের উনি থোড়াই কেয়ার করেন। এটা আসলে একটা প্ল্যান্ড, জানি প্রশাসনটা কলাপস করে। প্রশাসনটা কলাপস করলে কিন্তু পুরা বাংলাদেশটা কলাপস করবে। সচিবালয় হলো বাংলাদেশের হার্ট, সেখানে সব ধরনের গুরুত্বপূর্ণ নথি থাকে। সেই সচিবালয়ে আগুন ধরছে, সেই আগুন নিভাতে যায় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা, উনি হঠাৎ করে ট্রাকের তলে পড়ে মারা গেলেন এবং সেই সচিবালয়ে একটা কুকুরের মৃতদেহ পাওয়া গেল। এই যে মিটিকুলাসলি প্ল্যানগুলা
এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্ল্যান, এবং সে কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে প্রশাসনকেও স্থবির করে দিতে পিছপা হবেন না। এর পিছনের কারণটা হলো উনার আসলে জায়গা নাই যাওয়ার, উনারও জায়গা নাই, আসিফ মোহাম্মদ সজিবউদ্দিন ভুইয়ারও জায়গা নাই। তো মানুষের যখন যাওয়ার জায়গা থাকে না, তারা আসলে এক জায়গাতে বসে থাকে, ওই যে জায়গাটাতে সেফ। এখন বাংলাদেশ তাদের জন্য একটা গর্তের মতো, তারা সেখানেই খাবে দাবে, সবকিছু করবে। তো বাংলাদেশকে আসলে কতটুকু নষ্ট করতে পারবে সেটা তো আসলে সময়ের ব্যাপার, সেটা সেই প্রশ্নটা আসবে বা সেইটা দেখতে হলে আমাদেরকে আরো সামনে তাকাইতে হবে। কিন্তু আমার সংশয়ের যে বিষয়টা, সেটা হলো আপনাদের জীবন, বাংলাদেশের আপামর মানুষের জীবন, বাংলাদেশের সহজ সরল মানুষের জীবন। বাংলাদেশে আমার পরিবার আছে, আমার আত্মীয় আছে, আমার বন্ধু বান্ধব আছে। আপনারাও আমার বন্ধুর মতো, ভাইয়ের মতো, বোনের মতো, বাবার মতো, মায়ের মতো। সো আমি আপনাদেরকে এই সাবধানতা অবলম্বন করার জন্যই আজকের এই কন্টেন্টটি তৈরি করেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বলেন বা এগুলার অবস্থা বলেন, তো এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ইতিমধ্যে বাংলাদেশিদের হাতের নাগালের বাইরে চলে গেছে। সো এটাতেও একটা ক্রাইসিস তৈরির প্রক্রিয়া শুরু করবে। আসলে কেন আজকের এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি সেটা আমি সবার পরে ব্যাখ্যা করব। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা কিনে রাখেন তারা চেষ্টা করবেন যে একবারে বেশি করে কিনে রাখতে, তবে মজুত করা না। আপনার এক মাসের জন্য যতটুকু দরকার আপনি ততটুকু কিনে বাসাতে রেখে দেন, জানি যে কোনো ধরনের ক্রাইসিস যখন শুরু হবে তখন আপনারা সেটা মোকাবেলা করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়া। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যারা বাইরে মুভমেন্ট করবেন, তো কেউ হয়তো গাড়িতে মুভমেন্ট করতেছেন, কেউ হয়তো বিমানে চড়বেন, কেউ হয়তো ট্রেনে চড়বেন। আমার ধারণা যে ভয়াবহ কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটানোর পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আছে। সুতরাং যারা ট্রেনে চড়বেন, যারা বাসে চড়বেন, যারা গাড়িতে থাকবেন, ফেরিতে বা কোনো বড় ব্রিজে, যেখানেই আপনারা যাতায়াত করেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতা অবলম্বন করার সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যে কখনো প্যানিকড হবেন না। কোথাও যদি আগুন লাগে, কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়, কোথাও যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, মাথা ঠান্ডা রাখবেন। আপনার জীবনটা গুরুত্বপূর্ণ আপনার লাগেজের থেকে। লাগেজ আপনি ফিরে পাবেন, কাপড় চোপড় ফিরে পাবেন, কিন্তু জীবন গেলে ফিরে পাবেন না। সুতরাং আপনার জীবনটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই সব থেকে লেটেস্ট রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে উঠবেন। আপনার আশেপাশে কোনো সন্দেহজনক মানুষ থাকলে আপনি খুব সাবধানে, খুব চতুরতার সাথে ওই স্থান ত্যাগ করার চেষ্টা করবেন, এবং খুবই সাবধান থাকবেন যে ভিড় বা খুব ক্রাউডি যানবাহনে উঠার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এ ধরনের যানবাহন এড়িয়ে চলাটাই বেটার হবে পুরো জানুয়ারি মাসটাই। ট্রেনে উঠলে বা এরোপ্লেনে উঠলে এইগুলাতে খুব আপনারা সাবধান থাকবেন। আমার মনে হয় যে এই মেটিকুলাসলি প্রি প্ল্যান্ডের একটা অংশ হিসেবে বড় ধরনের একটা বিপর্যয় ঘটানোর চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করবে। আমি শেষ করব খুব দ্রুত। সেটা হলো, এই যে প্ল্যানটা আমরা সবাই আলোচনা করতেছি যে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু ধ্বংস করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছেন, তার অন্য কোনো প্ল্যান নেই। তার প্ল্যানের একটা বড় অংশ হলো এ ধরনের মানুষগুলি, যেমন আপনাকে যদি আমি পাশের দেশের উদাহরণ দিই, অং সান সুচি, উনি শান্তিতে নোবেল পাইছেন। উনি আসার আগে মায়ানমারে ক্রাইসিস ছিল। এটা আমাদের উপমহাদেশের সবগুলা দেশেই আসলে রাজনৈতিক ক্রাইসিস আছে, কিন্তু যখনই অং সান সুচি দেশের প্রধান হিসেবে আসলেন তারপরেই মূলত মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি ভেঙে গেছে। তারা এখন শেষের দিকে, একদম শেষের দিকে। বাংলাদেশেও এরকম একজন আসছেন,
আসলে যার নাই কোনো রাজনৈতিক পরিস্থিতি, যিনি নোবেল প্রাইজ কিনে নিয়ে আসছেন, সো তার আসলে লক্ষ্য কিছুই না আপনি ধ্বংস হয়ে যান, আপনার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক, আপনি না খেয়ে থাকেন, এতে তার কোনো কিছু যায় আসে না। তার স্থানে যদি আমি হইতাম তাহলে আমি সেকেন্ড দিনই বলতাম আসলে এই দেশ চালানোর মতো সামর্থ্য আমার নাই, আমি বরং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবার ফিরিয়ে আনি। কারণ রাজনৈতিক ব্যক্তি মাত্রই আপামর জনতার আকাঙ্ক্ষা বোঝেন, এটা কখনো কর্পোরেট ব্যক্তি বুঝেন না। আপনারা যারা এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড় আকারে ড্রিম করতেছেন, তাদের কপালে আশু খুব খারাপই আছে। সো আমার ধারণা যে আজকের এই বছরের এটাই হয়তো বা লাস্ট কন্টেন্ট, আমি জানি না আরো কোনো ভিডিও আসবে কিনা। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি নতুন কোনো ভিডিও নাই আসে তাহলে আপনাদেরকে আগাম 2025 সালের শুভেচ্ছা জানিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক মন্তব্য করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই আপনারা জানুয়ারি মাস আসার আগেই পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা তুলে রাখবেন, যেন ক্রাইসিস মোমেন্টে আপনাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয়। বেশি বেশি করে ওষুধ কিনে রাখেন বা ফার্স্ট এইড ইনস্ট্রুমেন্টগুলো কিনে রাখেন, যেন বিপজ্জনক পরিস্থিতিতে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আর খাবারের বিষয়টা তো বললামই, এই জিনিসগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ।